আজ আকাশ ভেঙে বৃষ্টি নামছে। কর্দমাক্ত রাস্তায় লাশবাহী ভ্যানটি ঠেলে আনতে আরিফ আর সেলিমের বেশ কষ্ট হচ্ছে। ভ্যানের ওপর পলিথিন দিয়ে মোড়ানো একটি লাশ, চারদিকে বিদ্যুতের চমকানি আর মেঘের গর্জন। জোর দে সেলিম, জোর দে। চাকাটা মনে হয় কাদার মধ্যে ডাইবা গেছে। আইজকা রাতটা বড়ই দুর্যোগের। ভাইজান, আর তো পারতাছি না, শরীরটা কেমন জানি অবশ হইয়া আসতেছে। আর এই লাশটার ওজন দেখছেন, মনে হইতাছে যেন মন 10 পাথর ভ্যানে তুইলা দিছে। চুপ থাক, লাশের ওজন নিয়ে কথা কইতে নাই। মরা মানুষের শরীর ভারী হয়, এইটা জানোস না? ওই দেখ, সামনে গোরস্থানের গেট দেখা যাইতেছে। জব্বার বাইক হ্যারিকেন জ্বালাইয়া খাড়াইয়া আছে। ভাইজান, বৃষ্টির শব্দে কিছু শোনা যায় না, কিন্তু আমার কানে যেন কিছুক্ষণ পর পর ঝুমঝুম কইরা নুপুরের আওয়াজ আসতেছে। হ্যাঁ, কিসের আওয়াজ? নুপুরের আওয়াজ ভাইজান, মনে হয় কেউ পায়ে নুপুর পইরা হাঁটতাছে। তোর মাথায় সমস্যা হইছে সেলিম। এই ঝড় বৃষ্টির মধ্যে কে নুপুর পইরা হাঁটব? ভয়ের চোটে আবল তাবল শুনতাছস। আল্লাহর নাম নে তুই। তুমুল বৃষ্টির মধ্যে তারা কোনো মতে গোরস্থানের গেটে পৌঁছালো। জব্বার আলী ছাতা মাথায় গেট খুলে দিলেন। তার হাতে থাকা হ্যারিকেনটা বাতাসে বারবার নিভে যাওয়ার উপক্রম হচ্ছে। ওরে বাপরে, তোমরা আইতে পারছো তাইলে? আমি তো ভাবছিলাম এই তুফানে আইজ আর লাশ দাফন করা হইব না। উপায় নাই জব্বার ভাই, এই লাশটা থানা থাইকা দিছে। বিয়ার রাইতে মাইয়ারা বীজ খায়া মরছে। পুলিশ কেস, তাই ময়না তদন্ত শেষে লাশ পাঠাইতে দেরি হইল। শ্বশুর বাড়ির লোক বা বাপের বাড়ির লোক কেউ লাশ নিতে আসে নাই, তাই আমাগরই দায়িত্ব। বড়ই আফসোসের কথা, বিয়ার সাজে চইলা গেল দুনিয়া থাইকা। আচ্ছা, তোমরা লাশটা নিচে নামাও, আমি কোদাল আর বাঁশ নিয়ে আসতাছি। আরিফ আর সেলিম ধরাধরি করে লাশটা ভ্যান থেকে নামিয়ে শেডের নিচে রাখল। লাশটি নামানোর সময় সেলিম স্পষ্ট অনুভব করল লাশের পাটা হালকা নড়ে উঠল এবং আবার সেই ঝুমঝুম শব্দটা শুনতে পেল। সেলিম ভয়ে ছিটকে সরে গেল। ভাইজান, আপনি শুনছেন? আবার কি হইল? আওয়াজটা লাশের ভিতর থেকে আইল, আর আমি নিজের চোখে দেখলাম লাশের পাটা নড়ছে। মনে হইল কেউ লাথি মারল। সেলিম, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতাছস। বাতাসের ঝাপটায় হয়তো পলিথিন নড়ছে, আর মাইয়াচার পায়ে হয়তো নুপুর পরা আছে, তাই শব্দ হইতাছে। মরা মানুষ নড়ে না। না ভাইজান, আমার মনে হইতাছে এই লাশটা স্বাভাবিক না, এর মধ্যে কোনো ঘাপলা আছে। তুই চুপ করবি সেলিম, এখন কবর খুঁড়তে হইব। বৃষ্টি একটু কমছে, এই ফাঁকে কাজটা সাইডা ফেলি, চল। তারা কবর খোঁড়ার কাজ শুরু করল। মাটি বৃষ্টির পানিতে নরম হয়ে আছে, তাই খুঁড়তে খুব একটা কষ্ট হচ্ছে না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কবর খোঁড়ার সময় গোরস্থানের বাতাসটা কেমন যেন মিষ্টি গন্ধে ভরে গেছে, অনেকটা হাসনাহেনা ফুলের গন্ধের মতো। অথচ আশেপাশে কোথাও হাসনাহেনা গাছ নেই। আরিফ, একটা গন্ধ পাইতেছ? হ ভাইজান, এই আতর বা গোলাপ জলের মতো গন্ধ। মনে হইতাছে কাইলে রাইতে কেউ আগরবাতি জ্বালাইছিল, সেই গন্ধ এখনো যায় নাই। ভাইজান, গোরস্থানে আগরবাতির গন্ধ থাকবো কেন? আর এই বৃষ্টির মধ্যে গন্ধ তো ধুইয়া যাওয়ার কথা। এই গন্ধটা অন্যরকম, কেমন জানি একটা নেশা ধরানো গন্ধ। সেলিমের কথায় আরিফের মনেও খটকা লাগলো। সে কোদাল চালানো বন্ধ করে চারপাশে তাকালো। অন্ধকারে বাঁশঝাড়ের দিকে তাকাতেই তার মনে হলো লাল বেনারসি পরা কেউ একজন বাঁশঝাড়ের আড়ালে দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। বিদ্যুতের আলোয় দৃশ্যটা 1 সেকেন্ডের জন্য দেখা গেল, কিন্তু আবার পরক্ষণেই মিলিয়ে গেল।
হ্যাঁ, কে কে ওইখানে? কি হইল আরিফ? কারে ডাকো? জব্বার ভাই, ওই বাঁশঝাড়ের পিছনে মনে হইল লাল শাড়ি পরা কোনো মহিলা খাড়াইয়া আছে। আরে দূর মিয়া, এই রাইতে এই তুফানে মহিলা আসবো কই থেকে? হয়তো মনে ভুল দেখছো। তাড়াতাড়ি হাত চালাও, আবার বৃষ্টি নামলে বিপদ হইব। আরিফ নিজেকে সান্ত্বনা দিল যে এটা হয়তো মনের ভুল। কিন্তু কবর খোঁড়া শেষ করে তারা যখন লাশটা কবরে নামানোর জন্য আনলো, তখন ঘটল আসল ঘটনা। লাশটা যেই তারা কাঁধে তুলল, মনে হলো হাজার মনের ভার চেপে বসেছে তাদের কাঁধে। আরিফ আর জব্বার আলী অভিজ্ঞ লোক, কিন্তু এই দৃশ্য দেখে তারাও টাল সামলাতে পারছিল না। ইয়া মাবুদ, এত ওজন কেন? মনে হইতাছে পাহাড় সমান বাড়ি। সেলিম, ভালো কইরা ধর, ফালাইয়া দিস না আবার। ভাইজান, আমি আর পারতাছি না, আমার হাত অবশ হইয়া যাইতাছে। আর আর ওই দেখেন, কবরের ভিতরে ওইটা কি? সেলিমের চিৎকার শুনে আরিফ আর জব্বার আলী কবরের দিকে তাকালো। তারা দেখলো সদ্য খোঁড়া কবরের ভেতর টলটলে পানি জমে আছে, আর সেই পানির ওপর ভাসছে একজোড়া রূপার নূপুর। অথচ লাশ এখনো তাদের কাঁধেই। লাশের পায়েও নূপুর, আবার কবরের ভেতরেও নূপুর। ইয়া আল্লাহ, এই নূপুর আইলো কই থাইকা? আমি তো নিজের হাতে কবর পরিষ্কার করলাম। নামান, লাশ নামান মাটিতে। ঘটনাটা সুবিধার মনে হইতাছে না। লাশটি মাটিতে নামাতেই আকাশ ফাটিয়ে বাজ পড়ল। সেই বাজের শব্দ ছাপিয়ে স্পষ্ট শোনা গেল কোনো এক নারীর খিলখিল হাসির শব্দ। হাসিটা নিষ্ঠুর এবং হিমশীতল। সেলিম, জব্বার ভাই, এক কদম নড়বেন না, আমরা বড় কোনো বিপদে পড়ছি। এই মাইয়া সাধারণ কোনো লাশ না, এর অতৃপ্ত আত্মা আমাগো আশেপাশেই আছে। বৃষ্টি কিছুটা কমে গুড়ি গুড়ি পড়ছে, কিন্তু বাতাসের বেগ বেড়েছে। আরিফ, সেলিম আর জব্বার আলী কবরের পাশে জমে থাকা পানি আর ভাসমান নূপুর দুটির দিকে তাকিয়ে আছে। ভয় পাইস না সেলিম, সাহস হারাইস না, আল্লাহর কালাম পর। জব্বার ভাই, হেরিকেনটা উষা কইরা তোরেন। আমার মনে হইতেছে এই নূপুর দুইটা সাধারণ না। আরিফ, আমি এই জীবনে বহু কবর খুঁড়ছি, কিন্তু মাটির নিচ থাইকা গয়না বাইজা উঠতে দেখি নাই। এইটা নিশ্চয়ই কোনো অশুভ আলামত। ভাইজান, আমার খুব ভয় করতেছে। ওই দেখেন, লাশটার মুখের কাপড়টা বাতাসের চোটে সইটা যাইতাছে। বাতাসের ঝাপটায় লাশের মুখের পলিথিন আর কাফনের কাপড় কিছুটা সরে গেল। হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখা গেল এক অপরূপ সুন্দরী তরুণীর মুখ, কিন্তু সেই মুখে কোনো প্রশান্তি নেই। আছে তীব্র যন্ত্রণা আর ঘৃণার ছাপ। চোখ দুটো যেন অর্ধেক খোলা, তাকিয়ে আছে সরাসরি সেলিমের দিকে। ভাইজান, ওই মাইয়াটা আমার দিকে তাকাই আছে, ও আমারে ডাকতাছে ভাইজান। সেলিম, লাশের চোখের দিকে তাকাবি না, খবরদার। হঠাৎ সেই হাসনা হেনার মিষ্টি গন্ধটা তীব্র হয়ে পচা মাংসের গন্ধে পরিণত হলো। মনে হলো আশেপাশের বাতাস ভারী হয়ে দম বন্ধ হয়ে আসছে। বাঁশঝাড়ের দিক থেকে আবার সেই ঝুমঝুম শব্দটা এগিয়ে আসতে লাগলো কবরের দিকে। আমার নুপুর, আমার নুপুর ফিরায় দে। হ্যাঁ, কে তুমি মা? কি চাও? আমরা তো তোমারে দাফন করতে আসছি। শান্ত হও মা, শান্ত হও। ওরা আমারে সাজাইছিল, কিন্তু আমার শখ ছিল না। ওরা আমারে মারছে, আমার গলার হার কাইরা নিছে, আমার পায়ের নুপুর রাইখা দিছে। আরিফের অভিজ্ঞ মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করলো। সে বুঝতে পারল মেয়েটি কি বোঝাতে চাইছে। সে কবরের পানিতে ভাসতে থাকা নুপুর দুটোর দিকে তাকালো। জব্বার ভাই,
এই নুপুর কবরের না, এই নুপুর এই মাইয়ার। হয়তো বিয়ার সময় ওরে জোর কইরা এই নুপুর পরানো হয়েছিল, অথবা এই নুপুর ওর খুব প্রিয় ছিল, যা ওর মৃত্যুর সময় ওরা কাইটা নিছে। আত্মা তার প্রিয় জিনিসের মায়া ছাড়তে পারে নাই। তাইলে এখন উপায় উপায় কি? এখন উপায় একটাই জব্বর ভাই, ওই নুপুর তুইটা লাশের পায়ে পরাইয়া দিতে হইব। ও ওইগুলা সাথে নিয়েই কবরে যাইতে চায়। আরিফ সাহস করে কবরের ভেতরে নামল। বরফ শীতল পানি। সেই হাত বাড়িয়ে নুপুর দুটো তুলল। আশ্চর্য ব্যাপার হলো, নুপুর দুটো হাতে নেওয়া মাত্রই কবরের পানি চোখের পলকে মাটির নিচে চুষে গেল। কবরটা একদম শুকনা খটখটে হয়ে গেল। হায় আল্লাহ, জব্বর ভাই দেখছেন কারবার? হ, অলৌকিক, সব আল্লাহর ইচ্ছা। আরিফ, আর দেরি কইরো না, নুপুর পরাইয়া দেও। আরিফ উঠে এসে লাশের পায়ের কাছে বসল। কাফনের কাপড় সামান্য সরিয়ে সে ঠান্ডা শক্ত পায়ে নুপুর দুটো পরিয়ে দিল। নুপুর পরানোর সাথে সাথে লাশের মুখের সেই হিংস্র ভাবটা কেটে গিয়ে এক অদ্ভুত মায়া ফুটে উঠল। মনে হলো মেয়েটি যেন শান্তির ঘুমে আচ্ছন্ন। সেলিম, এইবার ধর, বিসমিল্লা বইলা ধর। সেলিম ভয়ে ভয়ে হাত লাগালো। অবাক কাণ্ড, যে লাশটা একটু আগেও পাহাড়ের মতো ভারী ছিল, এখন সেটা পালকের মতো হালকা মনে হচ্ছে। তারা খুব সহজেই লাশটা কবরে নামালো। মাটি দেও, তাড়াতাড়ি মাটি দেও, রাইত পোহাইয়া যাইতাছে। তারা তিনজন মিলে দ্রুত হাতে মাটি চাপা দেওয়া শুরু করলো। মাটি দেওয়ার সময় সেলিম লক্ষ্য করলো মাটির নিচ থেকে আর কোনো ভৌতিক শব্দ আসছে না, শুধু বৃষ্টির টুপটুপ শব্দ আর বাতাসের সনসন আওয়াজ। কবর দেওয়া শেষ করে তারা মোনাজাত ধরল। হে আল্লাহ, এই এতিম মাইয়াডার ভুল ত্রুটি মাফ কইরা দিও, তারে কবরের আজাব থাইকা রক্ষা কইরো। আর যারা তার লগে অন্যায় করছে তাদের বিচার তুমি কইরো। আমিন। মোনাজাত শেষ করে তারা যখন গোরস্থানের গেটের দিকে পা বাড়ালো, তখন ফজরের আজানের ধ্বনি ভেসে আসলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। বৃষ্টি থেমে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে গেছে। যাক বাবা, জান লইয়া যে বাইর হইতে পারছি, এইটাই বেশি। আচ্ছা ভাইজান, ওই মাইয়াটা কি খুন হয়েছিল? ও বলছিল ওরা আমারে মাইরা ফালাইছে, মানে কেউ তারে মারছে। হ সেলিম, সুইসাইড কেস বইলা দামা চাপা দিছে শ্বশুর বাড়ির লোক, কিন্তু লাশের আত্মা তো আর মিথ্যা কয় না। দুনিয়ার আদালতে বিচার না পাইলেও আল্লাহর আদালতে ঠিকই বিচার পাইব। কিন্তু ভাইজান, ওই নুপুরটা কবরে আইলো কেমনে? কিছু প্রশ্নের উত্তর খুঁজতে নাই রে পাগলা। কিছু জিনিস গোরস্থানের অন্ধকারের লাইগাই তোলা থাকে। শুধু এইটুকু বুঝলাম, শখ আর মায়া মানুষরে মারার পর বাইন্ধা রাখে। পরের দিন পত্রিকায় ছোট্ট একটা খবর বের হলো। নববধূর রহস্যজনক মৃত্যু নিয়ে পুলিশ তার স্বামী আর শ্বশুরবাড়ির লোকদের গ্রেপ্তার করেছে। পুলিশি জেরায় স্বামী স্বীকার করেছে যে যৌতুকের জন্য তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়েছিল, এবং মৃত্যুর আগে জোরাজুরি করার সময় তার পায়ের নুপুর খুলে রেখে দেওয়া হয়েছিল আলমারিতে। দেখছ সেলিম, নুপুরা ছিল আলমারিতে, কিন্তু আমরা পাইলাম কবরের ভিতরে। মাইয়াটা আত্মা ওই নুপুরের লাইগাই আটকা পড়ছিল। ভাইজান, মানুষ বড়ই আজব, জ্যান্ত মানুষের কদর করে না, আর মরার পর নুপুর লইয়া টানাটানি করে। এইটাই দুনিয়া। চল, আইসকা আবার নতুন লাশ আইব, প্রস্তুতি নে। গোরস্থান আবার তার চিরচেনা নিস্তব্ধতায় ডুবে গেল। শুধু মাঝে মধ্যে গভীর রাতে বা বৃষ্টির দিনে সেই কবরের পাশ দিয়ে গেলে এখনও নাকি ঝুমঝুম করে করুণ এক নুপুরের শব্দ শোনা যায়। তবে সেটা ভয়ের নয়, বরং এক দীর্ঘশ্বাসের মতো শোনায়। আরিফ, সেলিম আর জব্বার আলী তাদের কাজ চালিয়ে যাচ্ছে, কারণ তারা জানে প্রতিটি লাশেরই
একটা না বলা গল্প থাকে, যা শোনার মতো কেউই নেই একমাত্র এই গোরস্থানের মাটি ছাড়া। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমন আরও ভয়ঙ্কর ও মজার ভূতের কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদের মধ্যে নির্বাচিত নামগুলো হলো জান্নাতুল, মাসুম আলী, আমিনুল ইসলাম, জীবন বিশ্বাস, সালাউদ্দিন, মুস্তাকিম, সাইমা, সাব্বির, সুমাইয়া, সাদিয়া, সুজিত কুমার, সাকিব, রিফাত, সুমন, প্রিয়া ইসলাম, মিতু খাতুন, তৌহিদুল, মাহিন, আলপনা, উম্মে সালমা সহ আরও অনেকেই। আপনি যদি চান আপনার নামও আমাদের ভিডিওতে দেখানো হোক তাহলে দ্রুত কমেন্ট করুন এই ভিডিওর কমেন্ট সেকশনে।